ডক্টর ইউনূসের আমল প্লাস ইন কন্টিনিউয়েশন অফ দ্যাট রেজিম, এই আমলেও আমরা দেখলাম যে জানাজার নামাজের অধিকার পর্যন্ত রাষ্ট্রের পুলিশই আদেশের ছত্রছায়ায় অজুহাতে কেমন করে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। তারা ভয় পায় কোথায়? মানুষ নোনা দৈরার মতন ফুঁসে উঠবে। আপনি দেখলেন তো মানুষের উচ্ছ্বাস। ওরা যদি এটা ওপেন করে দিত, ওরা জানতো যে চট্টগ্রাম থেকেই তাদের পতনের ঘণ্টার ধ্বনি বেজে যাবে। সুতরাং তারা সেটা ভয় পায়, সুতরাং তারা দাবিয়ে রাখতে চায়, সুতরাং তারা দমিয়ে দিতে চায়, দমন করে দিতে চায়, নিষিদ্ধ করে দিতে চায়। আপনি এর আগেও দেখেছেন যে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা তারা পড়াতে দিচ্ছিল না। খেয়াল আছে কিনা আপনার? আপনি বেশ কয়েকবার সেটা কভার করেছেন। এর সঙ্গে আরো অনেক ব্যাপার আছে, কিন্তু এই ন্যূনতম মানবিক মর্যাদা সম্পন্ন হিউম্যান রাইটস যে আর্গুমেন্টটা আমরা আইনের ছাত্ররা সচরাচর দিয়ে থাকি, এটাও কেড়ে নিতে চায়, এটাও কেড়ে নিতে চায়। ইজ ইট পসিবল? আমরা কি এই দেশটা চেয়েছি? আমরা তো এমন দেশটা চাইনি। আমরা, তারা বললো যে রুল অফ ল, এটা কি ক্যাজুয়াল কোনো কথা নাকি ইউ সিরিয়াসলি মিন ইট? তাহলে ওয়াই অন আর্থ যাদের হাতে এই রাষ্ট্রটি তৈরি হয়েছে এবং বেশিরভাগই যাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, আপনি খেয়াল করবেন, দিস ইজ এ ডেথ রো। শ্রী রমেশ চন্দ্র সেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনি আরো প্রচুর মানুষের নাম বলতে পারবেন যাদের বয়স 70+। চিফ জাস্টিস খায়রুল হক, আসাদুজ্জামান নূর, প্রফেসর আবুল বারকাত, শাহরিয়ার কবির, 1.5 বছর প্লাস এই আরো প্রায় 3-4 মাস, তার মানে অলমোস্ট 2 years চার্জ ফ্রেম পর্যন্ত বেশিরভাগ মামলাতে তারা করতে পারেনি। ইজ ইট অ্যাকসেপ্টেবল? কেন এটা হবে? আপনি দেখেন যে জানাজার নামাজ পড়বার অবারিত অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে, অথচ গোলাম আজমের নামাজের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল এবং ওই যুক্তিতেই দেওয়া হয়েছিল যে এটা এত বেশি মানবিক সত্তা, হিউম্যান ইন্টিগ্রিটি, ওয়ার্থ অফ হিউম্যান পার্সনের সাথে জড়িত যে এটা ইচ্ছা করলে আপনি কেড়ে নিতে পারেন না। আহা, এইসব যুক্তিতেই আপনার মনে আছে, আমি একটু ভিন্ন ট্রাকে যাই, বাট আমি লাইনে থাকবো, আপনাকে কথা দিচ্ছি। জাস্টিস হাবিবুর রহমান রা বলছি এই কারণে যে দিস ইজ ওয়ান অফ দ্য জাজমেন্টস গিভেন বাই জাস্টিস হাবিবুর রহমান হুইচ ইজ সিভিয়ারলি ক্রিটিসাইজড। গোলাম আজমের মামলা, নাগরিকত্ব মামলা, মওদুদ আহমেদ আর্গুম করছে কি বলে গোলাম আজমের পক্ষে। সেইখানে জাস্টিস হাবিবুর রহমান যুক্তি দিয়েছিলেন যে এই যেহেতু জন্ম নিয়েছে একজন একটা দেশে, এই যে জন্ম নিয়েছে এই ব্যাপারটা দেশীয় আইন ডিটারমিন করে দেয় না, বিধায় তার নাগরিকত্ব আমরা কেড়ে নিচ্ছি না, বিকজ ইট ইজ ন্যাচারাল রাইটস, ন্যাচারাল এন্ডাউমেন্ট। The creator himself has created him or her in this land, therefore law has no authority over natural law. এই যুক্তিতে আমাদের দেশের জাজ সাহেবেরা এত এনলাইটেন, এত ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জাজমেন্ট দিয়েছিলেন, কিন্তু তারা তো তখন এটা ভেবে দেখেননি যে মানুষ এই দেশটি চাইনি,
এই জন্মটাই চায়নি, সেই দেশের আইনের অ্যাডভান্টেজ তারা নিয়েছে, এবং কখনোই তারা আন্তর্জাতিক মান এটাকে নিশ্চিতই স্বীকারই করতে চায়নি। ন্যাচারাল রাইটস এর আর্গুমেন্ট, দে হ্যাভ এনজয়েড ইট প্রপারলি, কিন্তু সেটাও ছিনতেই করে নিয়ে যায় কার ক্ষেত্রে? ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? রমেশ চন্দ্র সেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ওই অন্যান্য যারা এইভাবে জামিন না পেয়ে বিচারিক প্রক্রিয়ায় হেনস্থা হয়ে they have succumbed to the death call. আমি তো বলবো যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়। আমি তো বলবো যে রাদার আই উইল আর্গু যে this is a part of a structural death that has been created by the state machinery, not only by the executive, the government, but also by the whole justice delivery system, including the judiciary. আমি এই কথাটাই পরে আসবো, কিন্তু যে শিরোনামটি আপনি দিয়েছেন আজকে, আমি আপনার সাথেও আলাপ হচ্ছিল যে সেই তো আমার দেশ, সেই তো আমার দেশ। আমি কথাটা ইমিডিয়েটলি ভেবেছিলাম এই কারণে যে যখন আপনি দেশটা বলেন না, তখন পরাণের মধ্যে একটা বাড়ি মারে, আমাদের আঞ্চলিক বাংলায় বলে যে পরাণের মধ্যে একটা ধাক্কা মারে, পরাণ পড়ে। এই দেশের সঙ্গে যেমন সম্পৃক্ততা বোঝায়, তেমন একটা বিচ্ছিন্নতা বোঝায়। বিচ্ছিন্ন কি? যে ছিঁড়ে নাড়ি ছিঁড়ে আসে। আপনি গত 5ই আগস্ট পরবর্তী যে প্লাইট অফ হিউম্যান বিং in Europe, in Australia, in England, in many parts of the globe, বাংলাদেশের মানুষজন যারা তাদের বাড়ি ঘর রাজনৈতিক ওপিনিয়নের কারণে, মেয়ারলি অ্যাসোসিয়েশন, অ্যাকম্পানিমেন্ট, সাপোর্ট to the particular political ideology that has created Bangladesh, তাদেরকে কি করছে আপনি? তারা অভিবাসিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে আছে। সেই দেশ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। আপনি হেমাঙ্গ বিশ্বাসের নাম মনে আছে কিনা আপনার? লোক গীতিকার, হবিগঞ্জে, তাই না? আপনাদের সিলটি কমিউনিস্ট আন্দোলন করতেন, তাই না? বলছে হবিগঞ্জের জালালি কৈতর, সুনামগঞ্জের কোড়া, সুরমা নদীর গাংচিল আমি শূন্যে দিলাম ওরা, শূন্যে দিলাম ওরা রে ভাই, যাইতে চাঁদের চর, ডানা ভাঙা পড়লাম আমি কলকাতার উপর, তোমরা আমায় চিনুনি। এই যে কলকাতা, তারপরে চাঁদের চর, এগুলো হচ্ছে মেটাফোর, এগুলো হলো রূপক। নিজেদের যে ডানা ভেঙে এই যে দেশের সাথে যে সম্পৃক্তি, মাশরাফি আজকে বড় বেদনায় কথাটা বলে, কলজা ভাঙা, ডানা ভাঙা, ভেঙে অন্য শহরে যখন গিয়ে একজন মানুষ পড়ে, রাতের বিরান পথ, তাই না, অশ্বত্থ গাছের ছায়া ভুলে, সেই নদীর মায়া ভুলে যখন আসে, তার ভেতরের যে সত্তাটার মৃত্যু ঘটে, সেই যে বিচ্ছেদ ঘটে, এর চেয়ে বড় কিছু নাই। সেটাই হচ্ছে দেশ। তো এইটাকে আপনি উপশম না করে একটা দেশ গঠন করতে পারবেন না। আপনি উপরে কি বলে যে মনে যদি মলম পচনি ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে ধারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। একটা জাতির আত্মাতে যদি আপনি আঘাত হানেন, একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন, জানাতে হবে, মানুষ তাকে বিদায় দেবে, তাই না? আপনি কিসের ভয় পান যে আবার সমর্থন তৈরি হবে? তো সমর্থন তৈরি হবে আপনি নদীর স্রোত, ধেয়ে আসা জোয়ারের স্রোত, ধেয়ে আসা
বানের পানি, হ্যাঁ, মানুষ আসিতেছে বানের লাহান, সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় একটা মঞ্চ নাটক, তাতে প্রথম বাংলা, হ্যাঁ, মানুষ আসে বানের লাহান। আপনি যে ক্লিপটা দেখালেন, তো এই বানের লাহান মানুষ কিন্তু প্রতিরোধ করবে, ঠিক আছে না? মৃত্যুর মাধ্যমে মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে গেলেন। একদম একদম ভাই। তো বাড়িতে একটা জিনিস কি, আমি যেহেতু আইনের ছাত্র, আইনের ছাত্ররা এই কথাটা প্রায়ই বলে, আমি যেহেতু আইনের ছাত্র, একটা জিনিস আমাকে খুব হতাশ করে। হতাশটা হলেই যে আমাদের যে বিচারিক সংস্কৃতি, আমি বৃহত্তর আইনি সংস্কৃতির বা আইনি যে ফ্র্যাটার্নিটি আছে তার মেম্বার, অ্যাজ এ ল একাডেমিক, I should also own this development. সেটা কি? সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করেন, বিশেষ করে ফৌজদারি বিচার ব্যবস্থা, কতগুলো নতুন ডাইমেনশন তৈরি হয়েছে। আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা অনেক আগে থেকে ভঙ্গুর, আপনার ওই ব্রিটিশ আমলেও ভঙ্গুর, পাকিস্তান আমলেও, এবং বাংলাদেশের বিভিন্ন শাসন আমলেও। কিন্তু এই গত 1.5-2 বছরের যে ডেভেলপমেন্ট, কতগুলো বিষয়, একটা হলো, আমি এটাকে নাম দিছি দোসর কন্ট্রাক্ট। মানে আপনাকে যদি দোসর বলে সাব্যস্ত করা যায়, ইট ইজ জাস্টিফাইড to implicate him or her in criminal cases and languish her or him into the darkness of jail system. এটা কেন? যেটা মুন্নিশা সর্বশেষ বলেছে, আগে বলা হতো সাহসী সাংবাদিক, এখন নাম হয়েছে দোসর। তাহলে এই যে দোসর ফেনোমেনন, it is being used as a camouflage. আমি পাবলিক প্রসিকিউটর 3000 মতন আসিফ নজরুল নিয়োগ দিয়ে গেছে না, প্রত্যেকেই হয় বিএনপি করে বা জামাত করে, তাহলে ইউ হ্যাভ টোটালি কলাপস দি জাস্টিস ডেলিভারি সিস্টেম। তাদের আর্গুমেন্টের মান কি? কি আর্গুমেন্টটা দেয় তারা? বেল রিজেক্ট করার পেছনে, রিমান্ড নেবার পেছনে, এমনকি প্যারোল গ্যারান্টির পিছনে আর্গুমেন্ট গুলো কি? একটা আর্গুমেন্টও তো প্রতিষ্ঠিত যে নীতিগুলো আছে ফৌজদারি আইনের। একটা উদাহরণ দিই আপনাকে, আমাদের আইনের ভাষায় বলে যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে, জজ সাহেব ধরে নেবেন যে তিনি নির্দোষ, এইবার তোমরা প্রমাণ করো। কিন্তু এই ডিজিটাল থিয়েট্রোক্রাসি, ফেসবুক রিপাবলিকানিজম আর এই দোসর কনস্ট্রাক্ট এমন ভাবে তৈরি হয়েছে যে দিস ইজ প্রোভাইডিং অ্যান ইম্পেটাস, ইট ইজ ইগনাইটিং দি থট অফ দি জাজ, যে আমি যদি একে বেল গ্রান্ট করি, তাহলে কালকে আমার এই কোর্টের উপরে হামলা হবে। ইজ দিস জাস্টিস ডেলিভারি সিস্টেম? হলো? তাহলে এই যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স ডক্ট্রিন, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, এই যে প্রতিষ্ঠিত সারা পৃথিবীর লিগাল সিস্টেমে প্রতিষ্ঠিত যে নীতি, এটা গলা টিপে হত্যা করা হয়েছে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে। আমাদের জাজ বন্ধুরা আছেন, তাদের তো মিডিয়াতে ব্রিফ দেওয়ার নিয়ম নাই, কিন্তু অনেকে আমি দেখি ফেসবুকে তারা সক্রিয়, দে আর মেম্বার্স অফ দি সোসাইটি। এটা নতুন একটা ফেনোমেনন, এটাকে আমি নাম দিচ্ছি ডিজিটাল থিওট্রোক্রাসি বা ফেসবুক রিপাবলিকানিজম। where law is defined by the public resentment, সেখানে আপনার
ও আচ্ছা, স্বৈরাচারের দোষর, বেল রিজেক্টেড। আচ্ছা, 7 দিনের রিমান্ড চেয়েছে, 3 দিন দিলাম। কিন্তু এইটা আমাদের জাস্টিস সিস্টেম খতিয়ে দেখছে না যে যে পুলিশ অফিসারটা রিমান্ড চাচ্ছে কি জন্য চাচ্ছে, কি বা সেখান থেকে সে আদায় করবে তথ্য, এবং তার যথেষ্ট ইন্টাররোগেটিং স্কিল, পরিবেশ, এবং যে এই বাংলাদেশের জুডিশিয়ারি যেটা ঠিক করে দিয়েছে সেটা মানার সক্ষমতা আছে কিনা। নেই। যদি না থাকে তাহলে why on earth granting of remand application, remand petition, rejection of bail, কেন এটা নিয়মিত ভাবে বাংলাদেশের জাস্টিস সিস্টেমে হচ্ছে? ইট হ্যাজ বিন প্রিডমিনেন্ট। সেইখানে দি ইস্যু, আমরা অনেক সময় বলি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন না, তো বিচার বিভাগ স্বাধীন না, তারা আবার আলাদা সচিবালয় করে গেল। সচিবালয় তো হয়েছে, এখনো স্বাধীন না কেন? কেন জাস্টিস খায়রুল হকের বেল পিটিশনের বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশনে আবার অ্যাপিল করতে হবে? তার বয়স 82 বছর। ওয়াই অন আর্থ? আপনি বিচার করতেছেন ভুয়া মামলায়, হত্যা মামলায় একজন বিচারপতিকে আসামি করছেন, একজন অধ্যাপককে আসামি করছেন, সাংবাদিকদেরকে আসামি করছেন। প্রিপস্টারিয়াস, অ্যাবসার্ড যত সব অ্যালিগেশনস, যার সাথে ন্যূনতম সম্পর্ক নয়, আপনি সবাই জানে যে এটা মিথ্যা। ঠিক আছে, আপনি প্রমাণ করুক, বিচার, ঠিক আছে, আপনি হেনস্থা করতে চাচ্ছেন, দোষর কোট এন্ড আনকোট এপিথেট, একটা কলঙ্ক ছিটিয়ে দিতে চাচ্ছেন, ফাইন, কিন্তু আপনি কেন জামিন দিচ্ছেন না? তাহলে ফৌজদারি বিচার ব্যবস্থা, এটাকে আমরা বলি প্রি ট্রায়াল স্টেজ। এই প্রি ট্রায়াল স্টেজে মানে জাজমেন্ট ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে স্টেজ, সেইখানে যে অন্তর্বর্তীকালীন আদেশগুলো আদালত দেয়, সেইগুলোকে, যেমন আমি একটা উদাহরণ দিলাম, বেল পাওয়ার অধিকারী, রিমান্ড গুলো যাতে খুব অযাচিত ভাবে খরচ না হয় সেটা, প্যারোলের ব্যাপার আছে, হ্যান্ডিক্যাপ না পড়ানো, তাই না, বা চার্জ ফ্রেমে যে শুনানিগুলো যদি না করতে পারে নির্ধারিত সময়, ফ্রিভুলাস গ্রাউন্ডে বাতিল করে দেওয়া। এই যে জুডিশিয়াল ইন্টিগ্রিটি, এই যে জুডিশিয়াল ফার্মনেস, এইটা যদি আমাদের বিচার বিভাগ না দেখাতে পারে, তাহলে আলাদা সচিবালয় করে আমার লাভটা কি হচ্ছে? So, the issue is not independence of judiciary, but the issue is whether the judiciary feels that it is independent. Therefore, it is largely a psychological issue. It is a competence issue. এইখানে আরো একটা বিষয় আমি বলি, রাষ্ট্রের একটা অর্গান হিসেবে যখন এক্সিকিউটিভ বডি মানে সরকার বা অন্যান্য যে বাস্তবায়নকারী মেশিনারি, তারা যখন রিপ্রেসিভ হয়ে ওঠে, তখন জুডিশিয়ারির একটা দায়িত্ব আছে। আমি জুডিশিয়ারির কথা বারবার বলছি এই কারণে যে জুডিশিয়ারির ভূমিকা বিষয়ে আমাদের কেউ বলতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু একাডেমিক ফ্রিডমের জায়গা থেকে I think I have much more confidence in critiquing the judiciary about this approach. All I want is a kind of joint or collective accountability to the people. জুডিশিয়ারির এখানে বড় দায়িত্ব আছে। এই যে প্রসিকিউশন সিস্টেম দলীয় হয়েছে, বা অনেক জাজ, 23 জন জাজ আসিফ নজরুল দলীয় জাজ, জামাতি জাজ নিয়োগ দিয়ে গেছে, তাদের অধীনে পুরো বিচার বিভাগ দলীয় সিস্টেমে পরিণত হয়েছে। এরপরেও আমি কথাটা, আর্গুমেন্টটা দিচ্ছি যে একজন মা আমাদের অনুষ্ঠানে বলেছেন উনি আওয়ামী লীগ করার অপরাধে তার সাথে তার 16 বছরের যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়, 16 বছরের, ওর ছেলের বয়স হলো 18 হওয়ার কারণে ওই ছেলের জামিন আর 16 বছর হিসাবে না দেখে তাকে সেটা স্টে করে দিয়েছেন চেম্বার জাজ।
রাইট। তাহলে এই রেডিমেড গুলো কেন, এই যে যে এত তটস্থতা? আমি আপনাকে বলি, সেটা হচ্ছে সিআরপিসি বলে, যে আইন অনুসারে ফৌজদারি মামলাগুলো পরিচালিত হয়, এটা মূলত সেশন জজ বা সাবঅর্ডিনেট জাজ, জুডিশিয়ারি তারা দেখে। বেল, this is largely a phenomenon to be exercised by the lower judiciary, subordinate judiciary. হাইকোর্ট লেভেলে জামিনের ফেনোমেনন কেন? হাইকোর্ট জাজরা দিল, আপনার মনে আছে কিনা যে 4 জন বিচারপতি কিছু জাজমেন্ট দিল, আসিফ নজরুল পরের দিন স্টেটমেন্ট দিয়ে দিলেন যে 700-800 বেল পিটিশন কিভাবে হলো। আসিফ নজরুল এটা বললেন না যে এটা হচ্ছে একই প্যাটার্নের, একই মিথ্যা অভিযোগ, এটা কিন্তু 1 মিনিটও লাগে না যে বাতিল করে দিতে, ঠিক আছে। অথচ জাজরা কেন করলেন সে বিষয়টি উষ্মা প্রকাশ করা হলো, এবং টু আওয়ার আটার সারপ্রাইজ চিফ জাস্টিস রেফাত আহমেদ 4 জন জাজকে শোকজ নোটিশ দিয়ে বসলেন তার পিএস এর মাধ্যমে। আপনি কি এটা কোন জুডিশিয়াল সিস্টেমে সম্ভব? ইজ ইট পসিবল? ইজ ইট ইমাজিনেবল? তো এই হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে, তারপরেও আবার অ্যাপিলেট ডিভিশনে। দিস ইজ অ্যান অ্যাবিউজ অফ জাস্টিস ডেলিভারি সিস্টেম। আমরা যেটা দেখতে পাচ্ছি না, আপনি এই পুরো জিনিসটা কাজ করতেছে কিসের ভেতরে দেখেন, পুরো যে তারা জামিনটাকে রোধ করে দিয়ে, এটাকে ধরেন আমাদের আঞ্চলিক বাংলায় বলে বান্ধাল দেওয়া, মানে বাদ দিয়ে এমন ভাবে চাপ তৈরি করছেন যে মানুষজন বাধ্য হয়ে সেখানে কি হচ্ছে, টাকার লেনদেন হচ্ছে। যারা কিনতে পারছে, 2-1 পারছে, 2-1 পারছে না, বা 2-1 পারলেও তারা আবার আরেকটা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে। তো এইটা তো মানে দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি। ইউ ক্যানট এনশিওর জাস্টিস ইন দিস ওয়ে। বিচার পরিচালন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ন্যায় পরিচালন, হ্যাঁ, এটা বলে যে ন্যায় রাজ্য, আর একটা হলো নৈ রাজ্য। আমার জিম্বাবুয়ের এক বন্ধুর সাথে পরিচয় হয়েছিল, তার নাম ন্যায় রাজ্য। আমি বললাম তোমার নাম তো খুবই সুন্দর, ন্যায় রাজ্য, কিন্তু পাশাপাশি আর একটা কি হয়, নৈ রাজ্য। সো দি ডিস্টেন্স বিটুইন দেম ইজ ভেরি শ্যালো, ইজ ভেরি ব্লার্ড। তো বিচার বিভাগ এই যে বিচারটা হ্যান্ডিং ডাউন করেন, বিচারটা সার্ভ করেন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমি নাম দিয়েছি বাড়ি ভাই জাস্টিসিং, মানে জাস্টিসের সাথে আইএনজি যোগ করেছি, জাস্টিসিং। জাস্টিসিং বলতে আমি বুঝাচ্ছি পুটিং জাস্টিস অন ইটস ওয়ে। অর্থাৎ আপনি একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছেন, আমাকে এভিডেন্স দেন, প্রমাণ করতে থাকেন, জাস্টিস চলুক, কিন্তু এই লোক জামিনে থাকবে। তার কারণ হচ্ছে তার বয়স 70 বছর, তার কারণ হচ্ছে তিনি নারী, তার কারণ হচ্ছেন তিনি অসুস্থ, তার কারণ হচ্ছে তিনি ইনডিসেন্ট। এটা নরমাল, অ্যাকসেপ্টেবল। তো বিচার বিভাগ এই জাস্টিসিংটা যদি করতে পারতো। আমাদের সামনে বাস্তব যেটা নারী বললেন না, ফাতেমার উপর 2 বছর কোনো ধরনের বিচারিক কার্যক্রম ছাড়া কারাগারে, এখন তাকে একটা দেখানো হলো শাপলা চত্বর নিয়ে সে রিপোর্ট করেছে এই অপরাধে, তাকে মামলা অন্তর্ভুক্ত করা হলো, এবং আজকে তাকে ওই মামলায়, এখন আর বলতে পারবেন না যে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হচ্ছে না কেন, ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তারা স্বামী স্ত্রী 2 জনের কারাগারে, তাদের ছোট ছোট বাচ্চা। বাংলাদেশের বিচার ব্যবস্থা সেটাও দেখার চেষ্টা করছে না। এই পরিস্থিতির মাহমুদুল্লাহ মুক্তি কিভাবে? There is no shortcut way to truth and knowledge. সেখানে ফ্রাস্ট্রেশনটা, colorable exercise of power,
বর্ণচোরা ভাবে এই পাওয়ারটা এক্সারসাইজ, এটা এই সালাউদ্দিন আহমেদ আর একজন হচ্ছেন আসাদুজ্জামান আইনমন্ত্রী। হ্যাঁ, আমি বলছি যে আতে আইন, আতে আহা, আতে আসাদুজ্জামান, আহা আইন ব্যবস্থা। সেইখানে আমাদের আইনের ছাত্ররা একটা সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, এত দৃঢ়চেতা মাহমুদুল ইসলাম ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টে কোন একটা প্রোগ্রামে গেছেন, তো উনি দেখে চেম্বার গুছিয়ে বাসায় চলে যাচ্ছে। কেউ একজন জিজ্ঞাসা করছে যে আজকে প্রধানমন্ত্রী আসবে আর আপনি বাসায় চলে যেতেছেন স্যার? তো বলছে যে প্রধানমন্ত্রী আসবে, তা আমার কি, আই এম নোবডি টু দি প্রাইম মিনিস্টার। অ্যাটর্নি জেনারেল, তিনি হলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। এখানে সরকার আপিল করলো, সরকার কেন আপিল করলো? ইজ দি গভর্নমেন্ট ইজ এ পার্টি, দ্য স্টেট ইজ এ পার্টি, let justice be translated according to its own way. ওই দুজনের নাম বললাম কি জন্য? পার্লামেন্টের বক্তৃতায় তারা একটা শব্দ ওই মাহমুদুল ইসলামকে রেফার করে ব্যবহার করছেন যে মাহমুদুল ইসলামের বই খুইলা দেখেন যে বর্ণচোরা ভাবে, মানে উপরে একরকম কিন্তু ভেতরে আসলে আলাদা রকম, এরকম দ্বিচারিতা করে আইন প্রয়োগ হয় না। তারা দোহাই দিয়েছেন মাহমুদুল ইসলামের বই এবং সেটাকে তারা নাম দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের বাইবেল। তো মাহমুদুল ইসলামের বইয়েই তো 72 সালের কনস্টিটিউশনটা অনেক যত্ন নিয়ে বাঁধা আছে, সে কথাটা কর্ণাকা। আর সেখানে এই কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, এই যে আপনি এখন রূপাকে আটকাতে আপনি শাপলা চত্বরে, আপনি আমাকে বলেন যে শাপলা চত্বরে আপনারা বলেন যে 20-30 হাজার লোক মেরা ফেলছে, সাংবাদিক মেরা ফেলছে। আপনার মাধ্যমে আমি একটা জিনিস আহ্বান করতে চাই, সেটা হলো বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, এই বিষয়গুলো 71 সালের সাথে স্পেসিফিক। এই বিচারগুলো 73 সালের আইনের মাধ্যমে 2010 সালের ট্রাইব্যুনাল গঠন করে সম্পন্ন করা হয়েছে। 24 সালের জেনোসাইড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ইত্যাদি হয়েছে কি হয়নি সে বিষয়ে যে আন্তর্জাতিক মানের তদন্ত হওয়া উচিত, সেটা হয় নাই। যদি সেটা না হয়, লেট ইট বি ভেরি ওপেন, লেট অল পিপল কাম। আপনারা নিজেদের মতন করে কিভাবে নিজেদের মনের মাধুরী মিশিয়ে এই ব্যাপারগুলো ডিল করছেন, এটা বাংলাদেশের যে নিজস্ব যে স্টেট সাইকি, সেই স্টেট সাইকিতে একটা বিশাল ক্ষতের সৃষ্টি করবে এবং এভাবে ন্যায় বিচার অনুষ্ঠিত হয় না। একজন সাংবাদিককে আপনি শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে রেসপন্সিবল করে এখন তাকে আপনি জামিন না দেওয়ার অজুহাত তৈরি করবেন, দিস ইজ কমপ্লিটলি এ কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, যেটা আপনাদের মন্ত্রী মিনিস্টাররা প্রায়ই বলে দাম নিতে চাচ্ছেন। So they are taking a stand against themselves. এবং ওই রিপোর্টের ভিতরে দোষ আনা হয়েছে হচ্ছে যে উনি লাশ লুকাতে, রিপোর্টের মাধ্যমে লাশ লুকানোর চেষ্টা করেছেন। আর ওই মামলায় তৎকালীন মন্ত্রী দীপুমণিকে আসামি করার কারণ হচ্ছে ওই রিপোর্টে দীপুমণির মানে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছিল। তো কি হলো, কি উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে এবং কিভাবে, মানে রাজার বিরুদ্ধে একবার অভিযোগ করা হয়েছিল না, যে রাজার বিরুদ্ধে মানে একজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তো বলছে যে এর বিরুদ্ধে কি অভিযোগটা, বলছে যে কালকে যখন রাজা মশাই পাশ দিয়ে যাচ্ছিল তখন ও হাই তুলেছে। আপনার যদি বিচার করতে হয় আপনি সুনির্দিষ্ট অভিযোগে বিচার করেন, আপনার তো অন্য কোনো কিছু অভিযোগ দিয়ে বিচার করবার দরকার নেই। আবার এর বিপরীতে আর্গুমেন্ট দেওয়া হয়েছে, ও তাহলে আগে কি ছিল, তো আগে থাকলেও সেটা খারাপ,
আর আগে কিরকম করে এভাবে 1.5-2 বছর ধরে মানুষের জামিন আটকিয়ে রাখা হয়েছে। এবং জেলে আপনাকে লেট মি টেল ইউ, এই যে যে জেল কিলিং গুলো হচ্ছে, দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল, আনইউজুয়াল। এবং আমার তো মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিকরা যতটা জেল কিলিং এর শিকার হয়েছেন, অন্য কোন দেশের রাজনৈতিক দল এতটা তাদের নেতৃত্ব পর্যায়ে শিকার হয়েছে কিনা আমার জানা নাই, স্টার্টিং ফ্রম জেল কিলিং। আর বাইরে বড় বড় নেতাদেরকে গুলি করে মারা তো বাদ দিলাম, আপনি আমাকে কি দেখাতে পারবেন যে 2009 থেকে 2024 এই সময়ে বিএনপির বড় মাপের নেতাদেরকে গুলি করে মারা হয়েছে? কিন্তু আপনি দেখেন মমতাজউদ্দিন, আপনি দেখেন হাসানুল্লাহ মাস্টার, আপনি দেখেন মঞ্জুরুল ইমাম, আপনি দেখেন শামস কিবরিয়া, এভাবে আওয়ামী লীগের মেধা সবসময় তারা চিরতরে শেষ করে দিতে চেয়েছে। 75-এর 3রা নভেম্বর জাতীয় 4 নেতা হত্যা করে একদম মিশিয়ে দিতে চেয়েছে, যাতে এরা আর কখনোই উঠে দাঁড়াতে না পারে। 21শে আগস্ট সব একসাথে শেষ করে দিতে চেয়েছে, যাতে এরা আর কখনো উঠে না দাঁড়াতে পারে। হিসাব আনলে অনেক ভালো হয়। শাপলা চত্বরের ইতিহাস অনেক বস্তুনিষ্ঠভাবে আলোচনার দাবি রাখে। শাপলা চত্বরের পরে তো সেই শাপলা চত্বরের যারা শিকার, তারাই তো শেখ হাসিনার সঙ্গে সৌহার্দ্যের সম্পর্কে গেছেন। তাহলে কি আমরা ভেবে নেব যে they have waived their rights? যদি এত বড় গণহত্যা হয়েই থাকবে, তাহলে why did they come into good terms with শেখ হাসিনা? শেখ হাসিনার কাছে সেই ধরনের একেবারে মায়াবী চারাগ আছে যে তিনি সবাইকে বসে নিয়ে নিতে পারতেন। বাংলাদেশে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার প্যারেন্টস পাওয়া যায়, কান্নাকাটি করেন। সাপাচত ঘটনার পরে রিপোর্টাররা প্যারেন্টস খুঁজে পায় নাই কোথাও, যে দাবি করবে, প্যারেন্টস খুঁজে পায় নাই। আজকে ছাত্রলীগের যে ছেলেগুলো মামলায় পড়তেছে, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যে অভিভাবকরা তাদের জন্য জামিনের ব্যবস্থা করতে পারছেন না, অনেক ঘাটে অনেক টাকা পয়সা দিয়ে জামিনটা করতে হয়। তারপরে ওই জামিনের পরে তাকে জেল গেটে বসিয়ে রেখে সব জায়গা থেকে কন্ট্যাক্ট করা হয় ফ্যামিলির সাথে, এই দাবি জানানো হয় আমরা এতজন আছি, আমরা 16 জন, আমরা 17 জন, জনপ্রতি এত লাগবে। এই জায়গাটা যদি করতে না পারা পড়লে আবার একটা মামলা সুনির্দিষ্ট করে ইয়ে করা হচ্ছে। কোন মানবাধিকার সংগঠন, জাতীয় বা আন্তর্জাতিক, কাউকে আমরা সক্রিয় দেখছি না। আপনি যেটা বললেন এইটা প্লাস আরো 2টা ডেভেলপমেন্ট, এটা তো আছেই যে এইভাবে দর কষাকষি তৈরি হয়েছে এবং নো হিউম্যান রাইটস বডি, দে ডোন্ট টক। তাহলে কোথায় গেল? আপনি যে নিয়মিত মানবাধিকারের কথা বলতেন, ইনস্টিটিউশন গুলো তো কলাপস করেছে, সংস্কারটা কোথায়? একটা ছেলে জামিনের পরে, হাইকোর্টে জামিনের পরে প্যারেন্টস কে বলা হলো অ্যাটর্নি অফিসকে এই টাকাটা না দিলে এটা চেম্বার আদালতে স্টে হয়ে যেতে পারে। ভাবুন ব্যাপারটা। এবং এদের আপনি দেখেন, আমি কোর্টের ইসে যেটা হচ্ছে সেটা আমি অনুমান করতে পারি, কনক্লুসিভ প্রিজাম্পশন করতে পারি, এবং আপনি তো একটা তথ্য দিলেনই এবং এতে সারবত্তা আছে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে, ধরেন একটা ছেলে ছাত্রলীগ করলো, সে ইন নো ওয়ে কোন সংঘর্ষের সাথে জড়িত নেই, এরকম হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে গেছে।
উইদাউট এনি প্রুফ 1.5-2 বছর ধরে এই এদের বাবা মা, এদের পরিবারকে, তাদের কি শিক্ষা জীবনের কোনো অধিকার নাই? রাষ্ট্র এখানে কি পদক্ষেপ গ্রহণ করবে? আপনি বুঝলাম যে বিএনপি করেন, আমি বুঝলাম যে আপনি জামাত করেন, এনসিপি করেন বা সংস্কার করেন, হোয়াটএভার কি কি নাম আছে, একই জিনিসের বিভিন্ন নাম। তাহলে এই যে দমন ব্যাপারটা, কারো সাথে কোনো অপরাধ যদি থাকে তাহলে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী তদন্ত হবে, দোষী সাব্যস্ত হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে হাজার হাজার ছেলে মেয়ের পরীক্ষার অধিকার, শিক্ষা জীবনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এখানে রাষ্ট্রের দায়টা, এখানে রাষ্ট্রের উত্তরটা বা পদক্ষেপটা কোথায়? রাষ্ট্র কি তাদেরকে বাদ দিতে পারবে? এভাবে কি একটা সুষ্ঠু সমাজ গঠন করা সম্ভব হবে? এবং বিশ্ববিদ্যালয়গুলো এই যে পদক্ষেপ গ্রহণ করেছে, এই পদক্ষেপগুলো কি ন্যায্য হয়েছে? অন্যায্যতার লেভেলটা দেখেন, অন্যায্যতার লেভেল হচ্ছে এগুলো চ্যালেঞ্জও করা যায় না। কোন লেভেলের হয়েছে যে আপনি মানে মার্জিনালাইজেশনটা কি লেভেলে হচ্ছে, যে আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সন্ত্রাস দমন আইন ব্যবহার করে একটা দলকে নিষেধ করে রাখছেন, নিষেধ করে এখন আপনি তাকে বলছেন যে যেহেতু তুমি তার মেম্বার, সুতরাং তুমি পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিতে এসে তাকে আপনি শারীরিক ভাবে আঘাত করে তাকে বের করে দেওয়া হচ্ছে। এখন যদি বলেন যে আগে আমাকে করা হয়েছে, তো তাহলে দিস ইজ এ ভেঞ্জিয়েন্স, প্রতিশোধ, আর প্রতিশোধবাদ আইনের শাসনের পরিপন্থী। হোয়াট ইজ ইয়োর রেসপন্স অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন? কি হচ্ছে তাহলে এটা? আর দ্বিতীয়টা দিস ইজ ভেরি সিরিয়াস, আই টেল ইউ। সেটা হচ্ছে যে জেলে বা হাজতে প্রচুর নারী কয়েদি রয়েছেন, তাদের সাথে নারী উপযোগী যে পরিবেশ থাকা দরকার সেটা নাই। দিস ইজ এ শেয়ার ডিনায়াল অফ হিউম্যান রাইটস। প্রত্যেকেই তো আর মৃত্যুদণ্ডের আসামি না। মৃত্যুদণ্ডের আসামিকেও আপনি কি করতে পারবেন না, আপনি ওই যে ডেথ সেলে দীর্ঘদিন রাখতে পারবেন না। এই যে জামাতের আইনজীবী শিশির মনির না একসময় মানবিক আইনজীবী হিসেবে, যখন তার রাজনৈতিক পরিচয় সবাই জানে না, যারা তার পরিচিত মহল তারা সবাইকে জানতো সে জামাত মানা, ঠিক আছে না? নামটা তো আবার শিশিরও আছে তার সঙ্গে। তো রোজা পূজা দুইটাই, হ্যাঁ, রোজা পূজা, আর এখন হচ্ছে আমাকে ইসলামিস্ট আইনজীবী হিসেবে কেউ যেন জানে। তো বাংলাদেশে কি শরিয়া আইনের অ্যাডভোকেট আলাদা করে আছে? যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি আর্গুমেন্টটা দিচ্ছি এই যে শিশির মনির একটা রিট করেছিলেন। রিটটা হলো বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা কতদিন জেলে থাকে মৃত্যুদণ্ডের আগে জানেন? একটা হিসাবে দেখা গেছে 6 থেকে 18 বছর। ডেথ সেন্টেন্স হবার আগে 6 থেকে 18 বছর। দিস ইজ অ্যান একাডেমিক ইনফরমেশন। এটা আমি মোহমুক্ত হয়ে বলছি, যে কোনো রাজনৈতিক চিন্তাধারার ঊর্ধ্বে উঠেই বলছি। দিস ইজ এ শিয়ার ডিনায়াল অফ হিউম্যান রাইটস। এটা আন্তর্জাতিক যে মানবাধিকার দলিলগুলো আছে, যেখানে বাংলাদেশ মেম্বার, টর্চার বিরোধী কনভেনশন ক্যাট 1984, ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আইসিসিপিআর, আইসিএসটিআর, এগুলো যে গ্যারান্টি দিয়েছে আমাদের সংবিধানের পরিপন্থী। রুল পেয়েছিল, রায় হয়েছিল কিনা আমার মনে নেই। এখন তাহলে আপনি লক্ষ্য করেন, সেখানে ডেথ সেন্টেন্স তো দূরের কথা, চার্জই ফ্রেম হয় নাই। আপনি 2 বছর আটকে রেখেছেন বাচ্চার মাদেরকে। আপনি পৃথিবীর কোথায় শুনেছেন বাড়ি ভাই, একজন আইনের শিক্ষক হিসেবে আমাকে এটা খুবই পীড়া দেয়, এই যে জাজ সাহেবরা যে এই রিজনিং দেয়, হতে পারে আমাদের সিনিয়র, হতে পারে আমাদের বন্ধু অচল, বা ছাত্ররা অনেকে জাজ। আমাদের ল স্কুলগুলোর প্রতি আমি দরদ অনুভব করি যে কি তাহলে আমরা পড়ালাম? আমরা কি মানবাধিকার আইন, সাংবিধানিক আইন পড়াতে ব্যর্থ হলাম, যে একজন
দুগ্ধ পোষ্য শিশু রয়েছে, তাদেরকে আপনি জামিন গ্যারান্ট না করে পাঠিয়ে দিচ্ছেন জেলে। হয় আমরা একটু আরেকটা বিষয়টা যাই হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টা আর কি। হ্যাঁ, সর্বশেষ যে আজহার যুদ্ধাপরাধী ওর পূর্ণাঙ্গ রায় যে বেরিয়েছে, ওখানে বলা হয়েছে এটা বলছে এভাবে নিষিদ্ধ করা যায় না, মানে জামাত ইসলাম সম্পর্কে বলা হয়েছে। হাসবো না কাঁদবো বলুন আমাকে? এই আজহারের যখন অ্যাপিলেট ডিভিশন নগদ উপযাচক হয়ে বসলো তাড়াতাড়ি, তখনই আমি কমেন্ট করেছি যে এটা হচ্ছে ফার্স্ট লফটেড গিফট টু জামাত বাই প্রফেসর ইউনুস। আরো গিফট তারা আগেই পেয়ে গিয়েছিল। প্রথম গিফট দিয়েছিল হচ্ছে ওকারুজ্জামান, সে বের হয়ে বলল যে প্রথম শব্দই হচ্ছে জামাত, আমিরে জামাত শহীদুর রহমানকে দেখেছি। দ্বিতীয় নাম হলো আসিফ নজরুল। বিএনপির নাম বোধ হয় 3-4 নম্বরে, তাদেরকে ডাকছে গণভবন, মনে আছে নাকি আপনার ব্রিফিং? তাহলে ওই হলো প্রথম গিফট। দ্বিতীয় গিফট হচ্ছে এটিএম আজহার। কি এটিএম আজহারের মামলার রায় আমি পড়েছি, এবং যুদ্ধাপরাধ মামলাগুলো অ্যাপিলেট ডিভিশনে রায় হয়ে গেছে। রায় হয়ে যাবার পরে এর যে জাস্ট এক্সিকিউশনটা হয় নাই, কেননা আইনের সমস্ত পদ্ধতি এক্সস্ট না করে শেখ হাসিনা বা তার সরকার বা এ পর্যন্ত চায় নাই যে তড়িঘড়ি করে আমাকে একজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দিয়ে দিতে হবে। লেট ইট টেক ইটস ওন কোর্স, রাইট? এখন রিভিউ হলো, রিভিউ এর আগে কোন মামলাতেই অ্যাপিলেট ডিভিশন রিভিউতে কোনো জাজমেন্টই আন্ডু করে নাই, মানে বাদ দিয়ে দেয় নাই নিজের সিদ্ধান্ত। এই প্রথম তারা নিজেদের সিদ্ধান্ত বাদ দিয়ে দিল। আসলে তো নিজেদের বলা যাবে না। বাই দেন অ্যাপিলেট ডিভিশনে যে নতুন 6 জন বিচারপতি এসছে, 7 জন ছিল, একজন বাদে 6 জনকে তারা খেদাই দিছে। তার মানে এই অ্যাপিলেট ডিভিশন সেই অ্যাপিলেট ডিভিশন না, এ হলো বিপ্লব প্রসূত অ্যাপিলেট ডিভিশন। এই আসাদুজ্জামান সাহেব অ্যাডভোকেসি করতে গিয়ে জাস্টিস রেফাত আহমেদের সামনে কি আর্গুমেন্ট দিচ্ছে জানেন নাকি? এটা পত্রিকার রিপোর্ট আসছিল, কেউ খেয়াল করে না। খুব মানে আপনার উৎসাহ ব্যঞ্জক। বলছে যে মাননীয় প্রধান বিচারপতি, আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে রাজপথের থেকে প্রধান বিচারপতির নাম আসছে, সেই সৌভাগ্যবান আপনি। জাস্টিস রেফাত আহমেদ একদিনের জন্য অ্যাপিলেট ডিভিশনের বিচারক ছিলেন না, তিনি হয়ে গেলেন অ্যাপিলেট ডিভিশনের তো বটেই পুরো বাংলাদেশের চিফ জাস্টিস, উইদাউট সিটিং এ সিঙ্গেল ডে অ্যাজ অ্যান অ্যাপিলেট ডিভিশন জাজ। আর অন্যান্য 6 জন বিচারপতিকে জুডিশিয়াল কুয়ের মাধ্যমে সেখানে বসিয়ে দেওয়া হলো, মবের মাধ্যমে। আপনি আমাকে বলেন তাদের নিয়োগ কি বৈধ ছিল, সাংবিধানিক ছিল? কোন সংবিধান বলে হয়েছে এটা? তাহলে তারা যে রিভিউ পিটিশন দিলেন, এটা কি বৈধ? এই রিভিউ কি টিকবে? এই রিভিউ কি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নর্মস বা সংবিধানের যে নর্ম, এটা হলো? এটাকে বড় জোর নাম দেওয়া যায় অ্যাবিউজিভ কনস্টিটিউশনালিজম। এবং আমি আপনাকে এই সুযোগে আর একটা কথা বলি, জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশনের জাজ সাহেবরা, এই রিভিউ জাজমেন্ট আমি এখনো পড়ি নাই, পড়বো না, কিন্তু পত্রিকায় দেখলাম বা তখনও বেরিয়েছিল যে অ্যাপিলেট ডিভিশনের জাজরা রিগ্রেট করছেন যে আহা আমরা এই রায় দিয়েছি, আমরা না, আমরা মানে হচ্ছে যে আমরা এই নতুনেরা, আমরা এই নতুন যারা হলাম তারা। এই যে সন্তুষ্ট করা, যে জজ সাহেবরা নিজেরা কখনো রায়ে রিগ্রেট হয় কিনা, জুডিশিয়াল রিজনিং কখনো রিগ্রেটের ভাষা দিয়ে হয় না। মানে আমি 20 বছর ধরে জাজমেন্ট পড়েছি বিভিন্ন, আই হ্যাভেন্ট came across such experience
যে জজ সাহেবরা নিজেরা রিগ্রেট করে যে কেন ফুল বেঞ্চ এই রায় দিয়েছে, আমরা রিগ্রেট করছি। রিভিউ ইজ এ রেয়ার কাইন্ড অফ এক্সারসাইজ। সেই রেয়ার কাইন্ড অফ এক্সারসাইজে আজহারের মতন যুদ্ধাপরাধী, প্রমাণিত যুদ্ধাপরাধী মুক্তি পেয়েছে, এবং সে হচ্ছে জাতীয় সংসদের স্পিকারের প্যানেলিস্ট। যে স্পিকার না থাকলে স্পিকারের চেয়ারে বসার সম্ভাবনা আছে। বাংলাদেশের প্রত্যেক মানুষের নিজেদের মুখে মারা উচিত। এবং এই হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন না, হি ইজ ফাইন উইথ দ্যাট, হি ইজ ফাইন উইথ দ্যাট। কি এক জাদুঘর বানিয়েছে, জাদুঘরের মূল বিষয়বস্তু হচ্ছে ঘৃণা, ট্রমা না, উদ্দেশ্য হচ্ছে ঘৃণা। পৃথিবীতে যত জাদুঘর ফিলোসফি আছে, জেনোসাইড ফিলোসফি, যে যত হলোকাস্ট জাতি, আপনি পৃথিবীর যেখানেই যান, সেটা হচ্ছে ট্রমা এবং জাতির কমন মেমোরি, সেগুলো হচ্ছে মূল ফোকাস। আর এই যে ফারুকি নাকি নাম, এই যে বাংলাদেশের সংস্কৃতিকে যে গলা টিপে হত্যা করেছে, সে আবার ঘৃণার মন্ত্র, সেটা আবার পরিদর্শনে গিয়ে স্পিকার সাহেব বেরিয়ে বলছেন যে মানুষ নাকি শেখ হাসিনাকে ঘৃণা করবে, থুতু দেবে। হলো এটা? হ্যাট্রেড কখনো মিউজিয়াম ফিলোসফির মূল মন্ত্র না। ইট ইজ আনভেলিং দ্য ট্রুথ, it is being compassionate, it is being come to terms with the past. তো সেটা একজন স্পিকারের চেয়ার থেকে এরকম ভাবে বলা, এবং একজন মুক্তিযোদ্ধা স্পিকার, হ্যাঁ, যিনি 32-এর ওই ভোরের হত্যাকাণ্ডের পরপরই কিন্তু he is one of the person যে who visited this site। এটা হয়? তো এটিএম আজহারের যে মামলার কথা আপনি বললেন, দিস ইজ কমপ্লিটলি এ জুডিশিয়াল ডিবাকল। একজন আইনের একাডেমিক হিসেবে আই এম এ হার্শ ক্রিটিক অফ দিস ডিসিশন। আইনি শিক্ষক হিসেবে আওয়ামী লীগ কি করতে পারে, আপনি কি পরামর্শ? সেটা আমি মানে আই ক্যানট গিভ সাজেশন অনলাইন যে আওয়ামী লীগ শুড ডু দিস অর দ্যাট। অল আই ওয়ান্ট যে একটা দেশে সংগঠন করবার অধিকার, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু অর্গানাইজেশন, রাইট টু পলিটিক্যাল থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, আর্টিকেল 37, 38, 39 গ্যারান্টি দেওয়া। আপনি সেই অধিকারটা দেন, এটা আপনি নিজে দিচ্ছেন না। দিস ইজ মাই ইনহারেন্ট রাইট, হিউম্যান রাইট, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট অ্যান্ড ফ্রিডম। এইটা সরকারের করুণার কোনো ব্যাপার নাই। এইটা ইউনূসের বা আসিফ নজরুলের বানানো যে অবৈধ যে অর্ডার, আর্গুয়েবলি ইট হ্যাজ নো লিগ্যাল ফোর্স। এটা তারা প্রত্যাহার করে নিতে পারেন যে কোনো সময়। এটার জন্য পার্লামেন্টের ওই যে আইন করছে, ওই আইনও চেঞ্জ করা লাগবে, যে কোনো সময় বলবেন যে ওইটা এখন নাই, নাম্বার 1। অথবা নির্বাচন কমিশন বলবে যে আমরা রিভিউ করে দেখেছি যে এই যে স্থগিত করা হয়েছে রেজিস্ট্রেশন, এটার কোনো ভিত্তি নেই, বিকজ ইট ইজ আনকনস্টিটিউশনাল, এক্স ফ্যাসি আনকনস্টিটিউশনাল। অ্যাটলিস্ট আপনারা যদি রুল অফ ল এর বিশ্বাস করেন, তাহলে আপনারা লেট ইট বি চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট, লেট অল পিপল কাম, আপনার পক্ষেও আসুক, আরেকজনের পক্ষেও আসুক। আর যদি না হয় তাহলে মানুষজন তাদের নিজস্ব ডিসিশন নিয়ে নেবে। এটা আজকে না হোক কালকে নিয়ে নেবে। আপনি কতদিন এভাবে ঠেকিয়ে রাখবেন, যেটা আপনি যে কোনো সময় এটা ফুসে উঠবে। তো একটা স্থিতিশীল, একটা শান্তিপূর্ণ, একটা গণতান্ত্রিক সমাজ যদি আপনি বিনির্মাণ করতে চান, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল, সংবিধানের সৃষ্টি যে রাজনৈতিক দলের হাতে হয়েছে, ইলেকটোরাল পলিটিক্সে বিশ্বাসী দল, বাংলাদেশের মূল প্রোগ্রেসিভ চিন্তার যে ভিত্তি, সমস্ত সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের একটা সংগঠন, সেই সংগঠনকে আপনি দাবিয়ে রাখবেন কতদিন? এটা তো যে কোনো সময় এটা ফুলে উঠবে, যে কোনো সময় এটা বাস করবে। এইগুলো আমরা এইসব জানাজার সুযোগে এখন দেখছি মাঝে মাঝে। হ্যাঁ, সেটা আপনি
মানুষ যখন সুশাসন পাবে না যে কোনো সময়, দেখবেন যে মানুষজনই পথে নেমে গেছে। But we want a respectful political environment. All the political actors in the society should understand it. They need to engage in informal dialogues. Dialogue মানে শুধু সংলাপ বোঝাচ্ছেন, আমি বলছি যে এনগেজমেন্ট, যে কোথায় কতগুলো কমনালিটি গ্রাউন্ড তৈরি করা। আপনার এই এক্সিসিভ এক্সট্রিম পলিটিক্যাল আইডিওলজি নিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। যদি না থাকতে পারে তাহলে